আর মাত্র কিছুদিন পরেই ক্রিসমাস, তাই পারমিতা দেবীর পরিবার সেই আনন্দে মেতে ওঠে। ক্রিসমাসের দিন তারা প্রত্যেক বছর সুন্দর করে বাড়ি সাজায়, চারিদিকে ক্রিসমাসের গাছ বসায়, তার মধ্যে সুন্দর সুন্দর লাইটও লাগায়। এমনকি তাদের বাড়িতে ক্রিসমাস নিয়ে অনেক বড় পার্টি রাখা হয়। আর এবার যেহেতু কয়েক মাস আগেই বাড়ির ছোট ছেলের বিয়ে হয়, তাই এবার বাড়িতে অনেক বড় করে ক্রিসমাসের অনুষ্ঠানের আয়োজন করা হবে। একদিন সকালবেলা, বৌমা তোমাদের এবার কিন্তু অনেক দায়িত্ব নিতে হবে। ছোট বৌমা, তুমি যেহেতু ভালো মন্দ রান্না করতে পারো, তাই ক্রিসমাসের পার্টি সব রান্না বান্না তুমি করবে। আর বড় বৌমা, তুমি কিন্তু বাড়ি সাজানোর দায়িত্ব নেবে। হ্যাঁ, সে নয় ঠিক আছে, আমি ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ জানি, তাই বাড়িঘর আমি খুব সুন্দর করে সাজাতে পারবো। কিন্তু আপনার ছোট বৌমা মডার্ন, ও রান্না বান্না করতে পারবে তো? কারণ এটা ক্রিসমাস পার্টি, এখানে ওসব ডাল ভাত রান্না করলে হবে না। আমি নিশ্চয়ই চেষ্টা করব দিদি। ক্রিসমাসের সময় আমাদের পুরো গ্রাম জুড়ে আনন্দ অনুষ্ঠান হতো। বড়দিনে আমরা সব গরিব বাচ্চাদের একসাথে বসিয়ে খাওয়া দাওয়া করাতাম। ক্রিসমাসের দিন আমি সবাইকে চাউমিন, চিলি চিকেন রান্না করে খাওয়াতাম, তাই আমি খুব ভালো মতোই রান্না করতে পারবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমাদের পার্টির থিম কিন্তু সবকিছু লাল, তাই আমরা সবাই লাল রঙের জামা কাপড় পরে ক্রিসমাস পার্টিতে সাজবো। সেদিনই রানীর শাশুড়িমা এবং বড়জা নিজেদের জন্য দামি দামি লাল রঙের গাউন, জিন্স টপ ইত্যাদি কিনে নিয়ে আসে, কিন্তু রানীর এসব কিছু পছন্দ হয় না। আচ্ছা মা, লাল রঙের জামা কাপড় পরবো ঠিক আছে, কিন্তু তা বলে এত ছোট ছোট জামা কাপড় পরতে হবে, তার কি কোনো মানে আছে? আমি তো লাল রঙের শাড়ি ব্লাউজও পরতে পারি। তুমি বড়দিনের পার্টিতে শাড়ি ব্লাউজ পরবে, তাও আবার লাল রঙের? তুমি হয়তো ভুলে যাচ্ছ, আমাদের পার্টিতে বাচ্চাদের মনোরঞ্জন করার জন্য আমরা সান্টা ক্লজ নিয়ে আসছি। সুতরাং তোমাকে যেন লোকে সান্টা ক্লজ ভাবে হাসাহাসি না করে, তাই তুমি নিজেকে জোকারের মতো সাজাবে না প্লিজ। লাল রঙের শাড়ি ব্লাউজ পরলে আমাকে সান্টা ক্লজ মনে হবে? আমার তো মনে হয় না। আমি লাল রঙের শাড়ি ব্লাউজই কিনবো। রানী এই কথা বললে তার শাশুড়িমা এবং বড়জা রেগে যায়, কিন্তু রানী তবুও নিজের জন্য একটা সুন্দর দেখে লাল রঙের শাড়ি এবং লাল রঙের জুতো কিনে নেয়। এভাবেই দেখতে দেখতে ক্রিসমাস চলে আসে। ক্রিসমাসের আগের দিন তারা বাড়িঘর খুব সুন্দর করে সাজায়। চারিদিকে নকল সান্টা ক্লজ, ক্রিসমাসের গাছ, নকল বরফ, বিভিন্ন রকম আলো দিয়ে সাজানো হয়। এমন সময় তাদের প্রতিবেশী বিথিকা দেবী পারমিতা দেবীর বাড়িতে আসে। তোদের বাড়ির ক্রিসমাস পার্টি নিয়ে আমরা খুব আনন্দিত। সত্যি এই পাড়াতে তোরা যে এত সুন্দর করে ক্রিসমাসের অনুষ্ঠান পালন করিস, আমাদের তো ক্রিসমাসের দিন আর অন্য কোথাও ঘুরতে যেতে ইচ্ছাই করে না। হ্যাঁ, তোরা কিন্তু খুব সুন্দর করে সেজে গুজে সময় মতো চলে আসবি। আমার ছোট বৌমা আর বড় বৌমা সব আয়োজন করছে, আর তোরাও কিন্তু লাল রঙের জামা কাপড় পরে আসিস। আমাদের এবছর ক্রিসমাস পার্টির থিম কিন্তু রেড ক্রিসমাস। আচ্ছা ঠিক আছে, খুব মজা হবে। আর এই নে, আমার বৌমা ক্রিসমাস উপলক্ষে কেক বানিয়েছে, তোরা সবাই মিলে এই কেকটা খেয়ে নে। এই বলে বিথিকা দেবী সেখান থেকে চলে যায়। এই দেখো ছোট বৌমা, বড় বৌমা, আমি ক্রিসমাস উপলক্ষে প্রথম কেক উপহার পেলাম। ছোট বৌমা, তুমি কিন্তু পার্টিতে এরকম ভালো ফ্রুট কেক বানাবে, কারণ কেক ছাড়া ক্রিসমাস পালন করা হয় না। আপনি কাকে কেক বানানোর কথা বলছেন? ও মাইক্রোওভেনে কেক বানাতে পারবে তো? কারণ এই কদিনে ও একবারও মাইক্রোওভেনে খাবার গরম করতে পারেনি, সেই গ্যাসের উপর বসিয়ে খাবার গরম করে। আর আপনি বলছেন ওকে ক্রিসমাসের দিন সবার জন্য কেক বানাতে? ও যদি কেক বানায় তাহলে আর ক্রিসমাসের অনুষ্ঠান পালন করতে হবে না। আমি ওসব কিছু জানি না। ছোট বৌমা, তুমি যদি রান্না বান্নার দায়িত্ব নিতে না পারো তাহলে বলে দাও, আমি এখনই ইভেন্ট ম্যানেজারকে বলে দেব, ক্যাটারিং সার্ভিসের ব্যবস্থা করা হবে। আমি চাই না আমার ক্রিসমাসের অনুষ্ঠান নষ্ট হোক। না না মা, আপনার ক্রিসমাসের অনুষ্ঠান নষ্ট হবে এটা আমি চাইবো না। তাছাড়া ক্রিসমাসের পার্টি করতে আপনাদের এত টাকা খরচা হয়ে যাচ্ছে, তাই বেকার বেকার ক্যাটারিং সার্ভিসের পেছনে আর টাকা খরচা করতে হবে না। আমি ঠিক আমার মতো করে সবার জন্য কেক বানিয়ে দেব। রানীর কথা শুনে টিনা খুবই রেগে যায়, কিন্তু সে কিছু বলতে না পেরে নিজের ঘরে চলে যায়। কিছুক্ষণ পর রাত যখন অফিস থেকে বাড়িতে ফিরে আসে, তখন টিনা মন খারাপ করে বসে থাকে। কি ব্যাপার টিনা, কালকে ক্রিসমাস আর তুমি এখন মন খারাপ করে বসে আছো কেন? তুমি কিন্তু বাড়িঘর খুব সুন্দর করে সাজিয়েছো, পার্টির দিন কিন্তু খুব মজা করতে হবে। তুমি
চুপ করো তো। আমার সব বান্ধবীরা ক্রিসমাস উপলক্ষে কত আনন্দ করছে। ওদের হাজবেন্ডরা ওদেরকে দামি দামি গিফট দিচ্ছে, ঘুরতে নিয়ে যাচ্ছে, ফ্ল্যাট কিনে দিচ্ছে। আর তুমি আমার জন্য কি করলে? বিয়ের পর থেকে কোনো বছর আমরা আলাদা করে ক্রিসমাস সেলিব্রেট করিনি। সবসময় পরিবারের সাথেই পার্টি করতে হচ্ছে। আমার এবছর আর কিছুই ভালো লাগছে না। সে কি, তুমি তো প্রথম থেকে ক্রিসমাস নিয়ে খুব আনন্দ ছিলে, আর এখন তুমি তোমার বান্ধবীর কাছ থেকে ওইসব কথা শুনে তোমার মন ঘুরে গেল? ওসব কথা এখন বলো না। আমরা এই বছর একসাথে ক্রিসমাস পার্টি করি, তারপর পরের বছর থেকে দেখা যাবে কি করা যায়, বুঝেছো? রাজ এই কথা বলে টিনাকে চুপ করিয়ে দেয়। অন্যদিকে ছোট বৌমার মাথায় আর এক চিন্তা, কারণ সে মাইক্রো ওভেন ব্যবহার করে ক্রিসমাস কেক বানাতে পারে না। দেখতে দেখতে এভাবেই সেই দিনটা কেটে যায়। ক্রিসমাসের দিন সকালবেলা তাদের বাড়িতে সান্টা ক্লজের ঘন্টা বেজে ওঠে। ছোট বৌমা সবার জন্য গরম গরম লুচি, তরকারি, আলুর দম ইত্যাদি রান্না করে। সন্ধ্যাবেলার দিকে সবাই পার্টি নিয়ে ব্যস্ত হয়ে ওঠে। আমি তো মাইক্রো ওভেন ব্যবহার করে কেক বানাতেই পারি না। আমাকে ক্রিসমাস অনুষ্ঠানের জন্য প্রেসার কুকারে কেক বানাতে হবে। তাই আমি তাড়াতাড়ি রান্না শুরু করে দিই। তারপর রাত্রিবেলা সব অতিথিদের জন্য ভালো ভালো খাবারও তো রান্না করতে হবে। এখন থেকে যদি কাজ না করি তাহলে সন্ধ্যাবেলা আনন্দ করতে পারবো না। এই ভেবে রানী তখন থেকে রান্নাঘরে গিয়ে ক্রিসমাসের কেক বানাতে শুরু করে। সে প্রেসার কুকারে এক এক করে অনেকগুলো কেক বানায়। অন্যদিকে বড় বৌমা সকালবেলা থেকে পার্লারে ব্যস্ত থাকে, কারণ তাকে খুব সুন্দর করে সাজতে হবে। সন্ধ্যাবেলা সে ক্রিসমাসের অনুষ্ঠানের প্রধান হোস্ট। এভাবেই দেখতে দেখতে সারাটা দিন কেটে যায়। ছোট বৌমা অতিথিদের জন্য মাছ, মাংস, বিরিয়ানি, পোলাও, ক্রিসমাসের বিভিন্ন রকম পাস্তা, নুডলস, ফ্রাইড রাইস, মাটনের বিভিন্ন রকম আইটেম রান্না করে। সন্ধ্যাবেলা ক্রিসমাস অনুষ্ঠান উপলক্ষে তারা সবাই লাল জামা কাপড় পরে তৈরি হয়। এমন সময় টিনার ছোট বোন লিপিকা তাকে ফোন করে। এই দিদি, তুই কোথায় আছিস? কেন, কি হয়েছে বল? এখনই আমার শ্বশুর বাড়িতে ক্রিসমাসের অনুষ্ঠান শুরু হবে। আমি অ্যাঙ্কারিং করব, তারপর নাচ গান হবে। বাচ্চাদের মনোরঞ্জন করার জন্য সান্টা ক্লজ এসেছে, তাই আমি এখন খুব ব্যস্ত আছি। তোরা তাড়াতাড়ি চলে আয়, না হলে কিন্তু আনন্দ অনুষ্ঠান সব শেষ হয়ে যাবে। ধ্যাত, তুই রাখতো। বুড়িদের বড়দিনের অনুষ্ঠান। আমি বাবা মা তোর বাড়ির দিকেই আসছিলাম, তখন একটা গাড়ির শোরুমে BMW গাড়ি দেখেছি, তাও আবার লাল রঙের দুটো গাড়ি। আমি বাবার কাছে আবদার করলাম আমাকে আর তোকে ক্রিসমাসের দিন ওই দুটো লাল গাড়ি উপহার দেওয়ার জন্য। তাই বাবা কিন্তু রাজি হয়ে গেছে। তুই তাড়াতাড়ি চলে আয়, আমরা দুজনে মিলে আমাদের দুটো লাল গাড়ি কিনবো, আর ক্রিসমাসের দিন দুজনে একসাথে উদ্বোধনের ভিডিও করব। তোর ক্রিসমাসের পার্টির অনুষ্ঠান পরে হবে। চলে আয়, চলে আয়। তুই কি বলছিসটা কি? ক্রিসমাস উপলক্ষে বাবা আমাদের লাল রঙের 1 কোটি টাকার BMW গাড়ি কিনে দেবে? আমি তো ভাবতেই পারছি না। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। এভাবে টিনা গাড়ির কথা শুনে লোভে পড়ে যায়। তাই শ্বশুরবাড়ির ক্রিসমাসের অনুষ্ঠানের দিকে তার মন থাকে না। সে বাড়িতে কাউকে কিছু না বলেই বেরিয়ে যায়। অন্যদিকে ছোট বৌমা রানী ক্রিসমাস উপলক্ষে সবাইকে কেক পরিবেশন করে খাওয়ায়। কিন্তু এমন সময় পারমিতা দেবী তার বড় বৌমাকে খুঁজতে শুরু করে, কারণ তাকে পাওয়া না গেলে কিছুতেই পার্টি শুরু করা সম্ভব নয়। টিনা কোথায় গেল কি জানি। আমি এই প্রোগ্রামের দায়িত্ব ওকে দিয়েছিলাম। এখনো বাচ্চাদেরকে বিলি করার জন্য জুতো, মোজা, স্কুল ব্যাগ, সোয়েটার কিছুই আসেনি। এদিকে অনাথ আশ্রমের বাচ্চারা সব এসে উপস্থিত হয়েছে। এবার কি হবে? আমি তোকে বারবার ফোন করছি, ও তো কিছুতেই ফোন তুলছে না। এভাবেই পারমিতা দেবী ভীষণই দুশ্চিন্তায় পড়ে, কারণ বড় বৌমা তার বাপের বাড়ির লোকেদের সাথে BMW গাড়ি কিনতে যায়। গাড়ি কেনার পর তারা সেই গাড়ি উদ্বোধনের ভিডিও বানায়, কিন্তু শ্বশুর বাড়ির ক্রিসমাস পার্টির কথা টিনা একেবারে ভুলে যায়। মা, আপনি এত চিন্তা করছেন কেন? আপনি চিন্তা করবেন না, আমাদের ক্রিসমাস পার্টির কোনো ক্ষতি হবে না। বাচ্চারা এসে গেছে বুঝতে পারছি, আমি ওদেরকে খাবার দাবার পরিবেশন করছি। এসব করতে করতে দিদি ঠিক সময় মতো চলে আসবে। না, সে না হয় ঠিক আছে। অনাথ আশ্রমের যিনি মেন প্রিন্সিপাল, তিনি প্রত্যেক বছর ক্রিসমাসের দিন বাচ্চাদেরকে আমাদের বাড়িতে নিয়ে আসে। তারপর আমরা ওদেরকে লাল রঙের জুতো, মোজা, সোয়েটার, ব্যাগ, খাতা, পেন, পেন্সিল আরো অনেক কিছুই দিই। কিন্তু এবার এখনো জিনিসপত্রগুলো এসে পৌঁছায়নি। অন্যদিকে বড় বৌমাও তো গায়েব হয়ে গেছে। এখন আমি চিন্তা করব না তো কি করব? এই শুনে রানীরও খুবই মন খারাপ হয়ে যায়। সে একা একা ক্রিসমাস অনুষ্ঠান উপলক্ষে সবাইকে খাবার পরিবেশন করে, বাচ্চাদের সাথে আনন্দ করে সময় কাটায়। এভাবেই দেখতে দেখতে রাত 10টা বেজে গেলেও তখনও পর্যন্ত বড় বৌমা টিনা বাড়িতে ফিরে আসে না।
একি দিদি, এগুলো কি অসভ্যতামি? ক্রিসমাসের দিন আমাদের বাচ্চাদের অনেক জায়গায় আমন্ত্রণ করা হয়, কিন্তু প্রত্যেক বছর আপনারা খুব সুন্দর করে আপ্যায়ন করেন বলে আমরা এবারও আপনাদের কাছেই এসেছি। কিন্তু এখন আপনারা আমাদের বাচ্চাদের খাবার খাইয়ে জিনিস দেওয়ার লোভ দেখিয়ে বসিয়ে রেখেছেন কেন? ক্রিসমাসের দিন আপনারা ওদের মন ভেঙে দিলেন তো। আমরা আসছি, আপনাদের কোনো জিনিসপত্র আমাদের লাগবে না, বুঝেছেন? এই বলে পার্টি শেষ হয়ে গেলে অনাথ আশ্রমের প্রিন্সিপাল তাদের বাচ্চাদেরকে নিয়ে ফিরে যায়। এভাবেই পারমিতা দেবীর ক্রিসমাসের পার্টি একেবারে নষ্ট হয়ে যায়। অন্যদিকে ঠিক রাত 10:30টার সময় বড় বৌমা টিনা তার বাপের বাড়ির লোকেদেরকে নিয়ে পার্টিতে এসে উপস্থিত হয়। এ কি, আমি আসার আগে পার্টি শেষ হয়ে গেল? মা, এই দেখুন, আমার বাবা আমাকে একটা লাল রঙের BMW গাড়ি উপহার করেছে। এটা হলো আমার ক্রিসমাসের গিফট। আমি আর বোন দুজনে একটা করে গাড়ি উপহার পেয়েছি। আজকে আমি খুবই হ্যাপি। তোমার লজ্জা করে না? আজকে তোমার জন্য আমার ক্রিসমাসের অনুষ্ঠান খারাপ হয়ে গেল। তুমি যখন বাচ্চাদের জন্য পেন, পেন্সিল, খাতা, সোয়েটার, জামা, জুতোর ব্যবস্থা করতে পারবে না, তাহলে তুমি দায়িত্বটা নিয়েছিলে কেন? ওরা সবাই মন খারাপ করে ফিরে গেল। আমি তোমাকে কতবার ফোন করেছি, কিন্তু তুমি গাড়ি কিনতে ব্যস্ত ছিলে। একটাবার আমাকে ফোন করে কিছু জানাতে পারোনি। এমন কথা শুনে টিনা ভীষণই ভয় পেয়ে যায়। আই এম সরি, আমি একদম বুঝতে পারিনি যে এরকম হবে। যারা আমাদের প্রত্যেক বছর খাতা, বই, পেন্সিল, লাল সোয়েটার, জামা, জুতা ইত্যাদি সরবরাহ করে, তাদের আজকে বিকেলের মধ্যে টাকা পাঠানোর কথা ছিল, কিন্তু গাড়ি কিনতে গিয়ে আমি তো টাকা পাঠাতেই ভুলে গেছি। তাই ওরা জিনিসগুলো বাড়িতে দিয়ে যায়নি। আমার খুব ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দিন মা। তোমাকে ক্ষমা করার কথা আমি চিন্তা করতে পারছি না, কারণ তোমার জন্য আজকে ক্রিসমাসের দিন অনাথ আশ্রমের বাচ্চাগুলোর মন খারাপ হয়ে গেল। তবুও ছোট বৌমা সময় মতো রান্না বান্না করেছিল বলে আমি সবাইকে ভালো ভালো খাবার খাইয়ে পাঠাতে পেরেছি। পরের বছর থেকে আমি আর বাড়িতে কোনো রকম ক্রিসমাসের পার্টি রাখবো না। স্বাভাবিক, তোমাদের তো নিজস্ব সংসার আছে, তোমাদের নিজেদের মতো আনন্দ করতে ইচ্ছা হয়, তাই তোমরা এবার নিজেদের মতোই আনন্দ অনুষ্ঠান করবে। পারমিতা দেবী এই কথা বললে টিনা মাথা নত করে দাঁড়িয়ে থাকে, কারণ সে নিজের ভুলের জন্য সত্যিই খুবই লজ্জিত বোধ করে। পরের দিন সকালবেলাতেই টিনা অনাথ আশ্রমের বাচ্চাদেরকে জিনিসপত্র উপহার দেওয়ার ব্যবস্থা করে। সেদিন সবাই মিলে তারা অনাথ আশ্রমে যায় এবং সকল বাচ্চাদেরকে নানান রকম উপহার দেয়। এভাবেই শেষ পর্যন্ত তাদের ক্রিসমাসের অনুষ্ঠান সফল হয়ে ওঠে। বিকাশ একজন গ্রামের ছেলে ছিল। তাদের গ্রামে কলেজ কিংবা ইউনিভার্সিটি কিছুই ছিল না। তাই উচ্চ মাধ্যমিক পাশ করার পর উচ্চশিক্ষা অর্জন করার জন্য বিকাশ শহরের কলেজে ভর্তি হয়েছিল। বিকাশ শহরের হোস্টেলে থেকেই পড়াশোনা করত। কিছুদিন শহরে থেকে বিকাশ বুঝতে পেরেছিল গ্রামের জীবন থেকে শহরের জীবন একেবারেই আলাদা। শহরের জীবন এবং মানুষের আচার আচরণ বিকাশের খুবই ভালো লাগতো। বিকাশের মনে একটা ধারণা জন্ম নিয়েছিল যে শহরে নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা করা যায়। শহরের মানুষ স্বাধীনভাবে বাঁচতে পারে। শহরের সুন্দর সুন্দর মেয়েদেরকে দেখে বিকাশের খুবই ভালো লাগতো। এমনই একদিন কলেজে বিকাশ তার বন্ধুদের বলে, ভাই, কিভাবে শহরে এসেছিলাম আর কি হলো? ভেবেছিলাম শহরের কলেজে ভর্তি হব আর সুন্দরী সুন্দরী মেয়েদের সঙ্গে বন্ধুত্ব করার সুযোগ পাবো, জমিয়ে আড্ডা মারবো, নাইট ক্লাবে যাব, পার্টি করব, কিন্তু এরকম তো কিছুই হলো না। আমাদের কলেজের কোনো মেয়েই দেখতে সেরকম সুন্দর না। কি যে করি? ভাই, আমরা তোর মতো কলেজের গার্লফ্রেন্ড পটাতে আসিনি, আমরা পড়াশোনা করতে এসেছি। আর মেয়েদেরকে দেখা ছাড়া তোর কি আর কোনো কাজ নেই? এসব ছাড় আর মন দিয়ে পড়াশোনা কর। আরে পড়াশোনা তো করবোই, কিন্তু পাশাপাশি একটা গার্লফ্রেন্ড না থাকলে ভালো লাগে বলতো? বিকাশ তার বন্ধুদের সঙ্গে কথা বলছিল, তখনই বিকাশ একটি খুবই সুন্দর দেখতে মেয়েকে দেখতে পায়। মেয়েটি খুবই স্টাইলিশ ছিল। তার সৌন্দর্য দেখে ছেলে মেয়ে সকলেরই চক্ষু স্থির হয়ে যায়। বিকাশও মেয়েটিকে দেখে খুবই খুশি হয়। আরে ভাই, মেয়েটাকে দেখতে কি সুন্দর রে! ও মাই গড, দেখ দেখ, উপরওয়ালা আমার মনে হয় কথা বুঝতে পেরে গেছে। এই মেয়েটাকে উপরওয়ালা নিশ্চয়ই আমার জন্যই পাঠিয়েছে। আমি একেই আমার গার্লফ্রেন্ড করব। হ্যাঁ, চল ভাগ, তোর মতো গ্রামের গেঁয়ো ছেলেকে এরকম সুন্দরী শহরের মেয়ে কখনোই পাত্তা দেবে না। আমি একবার ট্রাই করে দেখবো না, কি বলতো? চুপ কর, এই মেয়েটা শুধু আমার, আর আমি গ্রামের ছেলে, এটাকে আমার মুখে লেখা আছে নাকি? তুই শুধু দেখ আমি কি করি। এই মেয়েটা তো আমাদের দিকেই আসছে মনে হচ্ছে রে। দেখলি তো, মেয়েটা আমাকে দেখেই পছন্দ করে নিয়েছে মনে হচ্ছে। মেয়েটা বিকাশের সামনে এসে দাঁড়ায় এবং বলে, এক্সকিউজ মি, রুম নাম্বার 3 কোথায় একটু বলতে পারবে? রুম নাম্বার 3? ওটা তো আমাদের ফার্স্ট ইয়ারের ক্লাসরুম। ও বুঝেছি, তুমি আমাদের নতুন ক্লাসমেট, তাই তো? নাইস টু মিট ইউ। বাই দ্য ওয়ে, তুমি কিন্তু দেখতে খুবই বিউটিফুল। চলো চলো, আমি তোমাকে আমাদের রুমে নিয়ে যাচ্ছি। তুমি কলেজের নতুন, তাই তো?
তোমার কোনো প্রবলেম হলে তুমি আমাকে বলতে পারো, তোমার সব প্রবলেম আমি মুহূর্তের মধ্যেই সলভ করে দেব। হ্যালো, আমি তোমাদের ক্লাসমেট নই, আমি তোমাদের নতুন প্রফেসর। আমার নাম পম্পা, আমি তোমাদের ক্লাস নিতে যাচ্ছি। চলো, আমাকে ক্লাসে নিয়ে চলো। পম্পা ম্যাডামের কথা শুনে বিকাশ এবং তার বন্ধুরা সকলেই অবাক হয়ে যায়। পম্পাকে দেখে খুবই কম বয়সী বলে মনে হচ্ছিল। আসলে সত্যি সত্যি পম্পার বয়স বেশি ছিল না, তবে বিকাশের চেয়ে 2-4 বছরের বড় অবশ্যই ছিল। পম্পা একজন প্রফেসর শুনে বিকাশ সহ তার বন্ধুদের মন ভেঙে যায়। পম্পা ম্যাডাম তাদের ক্লাসে গিয়ে ক্লাস নিতে শুরু করে। পম্পার কথা বলার স্টাইল, তার অ্যাটিটিউড দেখে বিকাশের খুবই ভালো লাগে। বিকাশ একইভাবে পম্পার দিকে তাকিয়ে থাকে। সে ক্লাসের কোনো পড়া না শুনে পম্পা ম্যাডামের সৌন্দর্য দেখে শুধুই মুগ্ধ হতে থাকে। ছুটির পর বিকাশ হোস্টেলে ফিরে যায়, কিন্তু সে তখনও শুধুই পম্পা ম্যাডামের সুন্দর মুখটার কথা মনে করতে থাকে। সে পড়াশোনা করতে চায়, কিন্তু তার চোখের সামনে শুধুই তার ম্যাডামের সুন্দর মুখখানা ভেসে ওঠে। ধুর, কিচ্ছু ভালো লাগছে না। চোখ বন্ধ করলে শুধু পম্পা ম্যাডামকে দেখতে পাচ্ছি। কি যে করি, একটু নিউজ পেপার পড়ি, যদি মাইন্ডটা একটু ডাইভার্ট হয়। এই বলে বিকাশ নিউজ পেপার পড়তে শুরু করে। নিউজ পেপার পড়তে পড়তে বিকাশের চোখ এমন একটা লেটেস্ট নিউজের উপর পড়ে যে বিকাশের চোখ থমকে যায়। এ কি অবস্থা! 20 বছরের তরুণ ছেলে কলেজের 30 বছরের প্রফেসর ম্যাডামের সঙ্গে পালিয়ে বিয়ে করেছে। ও মাই গড, শহরে এগুলো তাহলে হয়? আমিও কি পাগল ছেলে? শহরে তো এগুলো কমন ব্যাপার। শহরে যে যার ইচ্ছা মতো লাইফ পার্টনার চুজ করতে পারে, এখানে তো কোনো বাধা নিষেধ নেই। আমিও তাহলে পম্পা ম্যাডামকে পটাতে পারবো, আমাকে একটু চেষ্টা করতে হবে। খবরের কাগজ পড়ার পর থেকে বিকাশের চিন্তা ভাবনায় অনেক পরিবর্তন আসে। সে এবার মনে মনে পম্পা ম্যাডামকে নিয়েই শুধু ভাবতে থাকে। সে পরের দিন পম্পা ম্যাডামের সঙ্গে কথা বলার অনেক চেষ্টা করে, কিন্তু সে সাহস পায় না। আর পম্পা ম্যাডামও সেরকম সুযোগ কাউকেই দেয় না। এরকম ভাবে কয়েকটা দিন কেটে যায়। একদিন বিকাশ সাহস করে পম্পা ম্যাডামের কাছে যায়। কি হলো, তুমি এখানে কেন এসেছো? কিছু বলবে নাকি? হ্যাঁ ম্যাডাম, আপনার সঙ্গে কিছু কথা ছিল, কিন্তু কথাটা বলতে খুব ভয় করছে। ভয় করলে কি করে হবে? ভয়ের কোনো কারণ নেই। আমি কি বাঘ ভাল্লুক নাকি যে তোমাকে খেয়ে ফেলবো? কি বলতে চাও খুলে বলো। তবে হ্যাঁ, অবশ্যই পড়াশোনা রিলেটেড কথা বলবে। এর বাইরে আদার্স কোনো সমস্যা নিয়ে এলে আমি কিন্তু তোমাকে কোনো রকমের হেল্প করতে পারবো না। হ্যাঁ ম্যাডাম, পড়াশোনা রিলেটেড সমস্যা নিয়ে এসেছি আপনার কাছে। আসলে ম্যাডাম, আমি একজন গ্রামের ছেলে, আমি খুব গরিব। বাবা একজন চাষি। বাবা অনেক কষ্ট করে আমাকে শহরে পড়াশোনা করতে পাঠিয়েছে। আমার মনে হয় শহরের ছেলে মেয়েদের তুলনায় আমি অনেক বেশি পিছিয়ে আছি। আমি ভালো রেজাল্ট করতে চাই। আপনি যদি আমাকে আলাদা করে টিউশন দেন তাহলে খুবই ভালো হতো। বিকাশের কথা শুনে পম্পা ম্যাডামের খুবই মায়া হয়। সে বিকাশকে টিউশন ক্লাস দেওয়ার জন্য রাজি হয়ে যায়। পরের দিন সন্ধ্যেবেলা বিকাশ পম্পা ম্যাডামের বাড়িতে পৌঁছে যায়। যেখানে পৌঁছে বিকাশ দেখে পম্পা ম্যাডাম একজন ভদ্রলোকের সঙ্গে বসে গল্প করছে। লোকটিকে দেখে বিকাশ মনে মনে ভাবে, এই লোকটা কে? কে আবার হবে? নিশ্চয়ই ম্যাডামের বাবাই হবে। এনার ভয়েস দেখেই তো বোঝা যাচ্ছে। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, ভাবলাম ম্যাডাম হয়তো বিবাহিত। ধুর। বিকাশ, তুমি এসে গেছো? এসো, ভেতরে এসো, বসো। রমেশ, আমি তোমাকে এই ছেলেটার কথাই বলেছিলাম। ছেলেটা খুব গরিব জানো। একে আমি টিউশন ক্লাস দেবো বলে ঠিক করেছি। তোমার কোনো আপত্তি নেই তো? এই কথাটা শুনে বিকাশের মন পুরোপুরি ভেঙে যায়। বিকাশ বুঝতে পারে যে ওই লোকটি আর কেউ নয়, পম্পা ম্যাডামের হাজবেন্ড ছিল। এ বাবা, এটা কি করে সম্ভব? ম্যাডাম একজন বাবার বয়সী লোককে কেন বিয়ে করেছেন? ম্যাডাম দেখতে এত সুন্দর, ম্যাডামের বয়স কত কম, আর ম্যাডামের কপালে এরকম একটা বর জুটলো। আমার মনে হচ্ছে ম্যাডাম এই লোকটার সঙ্গে খুশি নন, তাই জন্য ম্যাডামকে দেখে খুবই দুঃখিত বলে মনে হয়। তবে আমি এসে গেছি, ম্যাডামকে আমি সব সময় খুশিতে রাখবো, আর আমি ম্যাডামকে নিজের করেও ছাড়বো। কি হলো বিকাশ? আমি কিছু বলছি তো, তুমি শুনতে পাচ্ছ না? তোমার মন কোথায় আছে? আমার কাছে পড়তে এসেছো, পড়াই কিন্তু মন দিতে হবে, না হলে হবে না। আমি আমার মূল্যবান সময় বের করে তোমাকে ক্লাস দেব বলে ঠিক করেছি। তাড়াতাড়ি নোটবুক বের করো। আচ্ছা পম্পা, তুমি তাহলে একে পড়িয়ে নাও, আমি বাইরের দিক থেকে একটু ঘুরে আসি। এই বলে রমেশ বাইরে বেরিয়ে যায়। পম্পা ম্যাডাম বিকাশকে পড়াতে শুরু করে। বিকাশ কলেজের ক্লাসের মতোই পম্পা ম্যাডামের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সমস্ত পড়াই বিকাশের মাথার উপর দিয়ে যাচ্ছিল। সে শুধুই চিন্তা করে যাচ্ছিল কিভাবে সে পম্পা ম্যাডামকে আপন করবে। এরকম ভাবেই কয়েকটা দিন কেটে যায়। একদিন বিকাশ পম্পা ম্যাডামের জন্য ফুচকা কিনে নিয়ে আসে। ম্যাডাম, আপনি ফুচকা খেতে ভালোবাসেন? আমি আপনার জন্য ফুচকা এনেছি, আপনি খাবেন তো? আমি ফুচকা খেতে ভালোবাসি তুমি কি করে জানলে? আমি খুব ভালোবাসি ফুচকা খেতে, কিন্তু তুমি টাকা কোথায় পেলে?
তোমার তো এমনিও আর্থিক সমস্যা আছে, তুমি বেকার বেকার টাকা খরচ করো না। আর তোমার যদি টাকার কোনো প্রয়োজন পড়ে তুমি কিন্তু আমাকে অবশ্যই বলবে, আমি তোমাকে হেল্প করব। এই কথাটা শুনে বিকাশ মনে মনে খুবই খুশি হয়। সে মনে মনে ভাবে, এই তো, তার মানে ম্যাডাম আমাকে মনে মনে পছন্দ করেন, না হলে ম্যাডাম আমাকে নিয়ে এত কেন ভাববেন? ম্যাডাম সব দিক থেকে আমাকে হেল্প করতে চাইছেন, আমাকে শুধু চোখ বুঝে একদিন ম্যাডামকে মনের কথা বলে দিতে হবে। সময়ের সঙ্গে সঙ্গে বিকাশ পম্পা ম্যাডামের আরো ক্লোজ হয়ে পড়ে। পম্পা ম্যাডাম বিকাশের সঙ্গে এখন খুবই ভালো ব্যবহার করে। আসলে বিকাশকে দেখে ম্যাডামের খুবই মায়া হতো, তাই সে যথাসম্ভব তাকে সাহায্য করার চেষ্টা করত। কিন্তু বিকাশ এটাকে সবসময় অন্য নজরে দেখত। এমনই একদিন, বিকাশ, তোমার পড়াশোনায় মন নেই কেন বলো তো? তোমাকে আমি কালকে এগুলো পড়িয়েছি, আর তোমাকে যে হোমওয়ার্কটা দিয়েছিলাম তুমি সেটা করে নিয়ে আসোনি কেন? তুমি কি করো হোস্টেলে সারাদিন বলো তো? ম্যাডাম, আমার একদম পড়াশোনা করতে ভালো লাগছে না। আসলে আমি যখনই পড়াশোনা করতে যাই তখনই আমার একজনের কথা খুব মনে পড়ে, সব সময় তার মুখটা আমার চোখের সামনে ভেসে ওঠে। বুঝেছি, কলেজে উঠে তোমার ডানা গজিয়েছে তাই তো? নতুন কলেজে ভর্তি হয়ে তুমি গার্লফ্রেন্ড পটিয়েছো? বিকাশ, এগুলো কিন্তু ঠিক নয়। এখন পড়াশোনা করার বয়স, নিজের কেরিয়ার গড়ে তোলো, তারপর তো এসব হবেই। আচ্ছা, মেয়েটি কি শুনি? ম্যাডাম, মেয়েটার কেউ নয়, সেটা তো আপনি। আমি যেদিন থেকে আপনাকে দেখেছি সেদিন থেকেই আপনার জন্য পাগল হয়ে গেছি। আপনি দেখতে এত সুন্দর, আমি কি করব বলুন তো ম্যাডাম? এটা শুনে পম্পা ম্যাডাম খুবই রেগে যায়। এসব তুমি কি বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি বোধহয় ভুলে যাচ্ছ আমি তোমার টিচার, আর তাছাড়া আমি একজন বিবাহিতা। তোমার আর আমার বয়সের মধ্যে তফাৎ আছে। কোনো জিনিস নিয়ে বাড়াবাড়ি করা কিন্তু কখনোই উচিত নয়। না না ম্যাডাম, আপনি রাগ করছেন কেন? আমি তো আপনার সঙ্গে একটু মজা করছিলাম, এটাকে সিরিয়াস ভেবে নিলেন? এমনি আপনাকে আমি খুব কাছের বন্ধু মনে করি, তাই জন্য একটু মজা করলাম আর কি। ঠিক আছে, আজকের পর থেকে এরকম বাজি ইয়ার্কি আমার সঙ্গে করবে না। আমার এগুলো পছন্দ নয়, ওকে? পম্পা ম্যাডামের কথা শুনে বিকাশ চুপ করে যায়। বিকাশ মনে মনে ভাবে, জানি জানি ম্যাডাম আমাকে পছন্দ করেন, কিন্তু ম্যাডাম হয়তো নিজের হাজবেন্ডের ভয় পাচ্ছেন, আর তাই জন্যই নিজের মনের কথা বলতে পারছে না। আরো কিছুদিন সময় নিতে হবে। এভাবেই দেখতে দেখতে আরো কয়েক মাস কেটে যায়। একদিন ছুটির দিনে বিকাশ হঠাৎ করে দুপুরবেলা পম্পা ম্যাডামের বাড়িতে চলে আসে। পম্পা ম্যাডাম তখন বাথরুমের মধ্যে স্নান করছিল। বিকাশ বাড়ির ভেতরে ঢুকতেই বাথরুমের ভেতর থেকে ম্যাডামের গলার আওয়াজ শুনতে পায়। রমেশ, আমি টাওয়াল আনতে ভুলে গেছি, আমাকে টাওয়ালটা দিয়ে যাও তো। রমেশ, শুনতে পাচ্ছো? টাওয়ালটা তাড়াতাড়ি দিয়ে যাও, খুব ঠান্ডা লাগছে। দরজা খোলা আছে, টাওয়ালটা দিয়ে যাও। বিকাশ ম্যাডামের কথা শুনে কি করবে কিছু বুঝে উঠতে পারে না। সে তার চোখের সামনে টেবিলের উপর টাওয়ালটা দেখতে পায়। বিকাশ আর অন্য কিছু না ভেবে টাওয়ালটা নিয়ে বাথরুমের দিকে যায়। বিকাশ দরজার বাইরে থেকে ম্যাডামকে স্নান করতে দেখে অবাক হয়ে যায়। সে অবাক দৃষ্টিতে ম্যাডামের দিকেই তাকিয়ে থাকে। পম্পা ম্যাডাম হঠাৎ করে বিকাশকে দেখে ঘাবড়ে যায়। এ কি, তুমি এখানে কি করছো এই সময়? তোমার সাহস কি করে হলো আমার বাথরুমের কাছে এসে দাঁড়ানোর? তুমি এতটা নির্লজ্জ কি করে হতে পারো? প্লিজ আপনি আর ন্যাকামি করবেন না। আমি জানি আপনি আপনার হাজবেন্ডের সঙ্গে খুশি নন, আপনার হাজবেন্ড আপনার যোগ্য নয়। ওরকম একটা বুড়ো লোকের সঙ্গে আপনি জীবন কাটাতে পারেন না। আমি আপনাকে খুব পছন্দ করি ম্যাডাম, আমি আপনাকে বিয়ে করতে চাই। বিকাশের কথা শুনে পম্পা ম্যাডাম খুবই রেগে যায় এবং তার গালে একটা ঠাস করে চড় মারে। ঠিক সেই সময় সেখানে পম্পা ম্যাডামের হাজবেন্ড রমেশও চলে আসে। রমেশ সবকিছু শোনার পর বিকাশকে খুবই মারধর করে। তোমাকে কে বলেছে যে আমি আমার বরের সঙ্গে খুশি নই? এরকম উল্টোপাল্টা চিন্তা ভাবনা মাথা থেকে বের করে ফেলো। আমি তোমাকে গরিব ভেবে, তোমাকে অসহায় ভেবে তোমাকে সাহায্য করছিলাম, আর তুমি এতটা নির্লজ্জ আমি কোনোদিনও ভাবতে পারিনি। যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আর আজকের পর থেকে আমার বাড়িতে তুমি কোনোদিনও আসবে না। আর আমি তোমাকে কলেজ থেকে বের করে দেওয়ারও ব্যবস্থা করছি, দাঁড়াও। ম্যাডাম, এমন করবেন না ম্যাডাম, আমি আসলে অনেক বড় ভুল করে ফেলেছি। আমি ভেবেছিলাম শহরের সবকিছুই খুব সহজ, এখানে ছেলেমেয়েরা যা ইচ্ছা করতে পারে। এটাই ভাবা হয়তো আমার সবচেয়ে বড় ভুল ছিল। খবরের কাগজের ওই নিউজটা দেখার পর থেকে আমার মাইন্ড চেঞ্জ হয়ে গিয়েছিল। আপনি আমাকে কলেজ থেকে বের করবেন না ম্যাডাম, আমি নিজেকে শুধরে নেব। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। পম্পা ম্যাডাম বিকাশকে ক্ষমা করে দেয়, কিন্তু সেদিনের পর থেকে বিকাশ পম্পা ম্যাডামের সামনে এসে দাঁড়ানোর সাহস পায় না। বিকাশ পুরোপুরি নিজেকে পরিবর্তিত করে ফেলে। সে এখন মন দিয়ে শুধুই পড়াশোনা করে। এখন পম্পা ম্যাডাম কেন, সে অন্য কোনো মেয়ের দিকেও চোখ তুলে তাকানোর সাহস পায় না।